জুলাই সনদের আমরা কপি পেয়েছি। এটা একটি অসম্পূর্ণ প্রস্তাবনা। ঐকমত্য কমিশনের যে সমস্ত এজেন্ডা আলোচনা হচ্ছে তার মাঝে আজকের বিষয়টি ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং সেটা হচ্ছে আমাদের কেয়ারটেকার সরকার গঠন প্রক্রিয়া এবং এটা চূড়ান্তকরণের যে বিষয়টি সেটার উপর। কেয়ারটেকার সরকারের ইতিহাস আপনারা জানেন। বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকেই আমাদের মরহুম আমির অধ্যাপক গোলাম আজম সাহেবই এই ফর্মুলার আবিষ্কার করেছিলেন, এবং এটা তারই ব্রেন চাইল্ড। পরবর্তী পর্যায়ে এটা একটা জাতীয় ইস্যু ছিল, এবং কেয়ারটেকার সরকারের অধীনে ইতিমধ্যে কয়েকটি নির্বাচনও হয়েছে। আমরা একমত সকলেই এই হাউসে যারা আমরা আছি যে কেয়ারটেকার সরকারের মাধ্যমেই এরপর থেকে বাংলাদেশে নির্বাচন হইতে হবে। এখানে কোনো দ্বিমত নেই। প্রায় 2 দিন এটার উপর আলোচনা হয়েছিল আগে। আজকেও নানা আলোচনাকে অ্যাকোমোডেট করে, এবং গতকাল জামাত ইসলামীর পক্ষ থেকে রাত্রেই আমরা একটা নতুন প্রস্তাব দিয়েছিলাম, সেটারও কিছু অংশকে অ্যাকোমোডেট করে কমিশনের পক্ষ থেকে আজকে একটি নতুন প্রস্তাবনা পেশ করা হয়েছে। সেই প্রস্তাবনার মূল বিষয়টি হচ্ছে 5 জনের একটি বাছাই কমিটি থাকবে। সরকারি প্রধান বিরোধী দল, সরকারি দল, অথবা আমরা এটাকে বলতে পারি যে প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেতা, স্পিকার এবং ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হবে, আর দ্বিতীয় বৃহত্তম বিরোধী দল থেকে একজন প্রতিনিধি। এই মিলে মোট 5 জনের বাছাই কমিটি হবে। এই বাছাই কমিটিতে নাম আহ্বান করা হবে, এবং সেই ক্ষেত্রে সরকারি দল 5 জনের নাম প্রস্তাব করবে, বিরোধী দল 5 জনের নাম প্রস্তাব করবে, আর তৃতীয় দল যেটি সেটিও 2 জনের নাম প্রস্তাব করবে। মোট 12 জন থেকেই কেয়ারটেকার সরকারের প্রধান কী হবেন সেটা চয়েস করা হবে। পদ্ধতিগতভাবে যে আলোচনাটা হয়েছে সেটা হচ্ছে প্রথমে সর্বসম্মত যদি হয়, দ্যাটস ওয়ান্ডারফুল। যদি সেটা না হয় তাহলে 1-4 এই ভোটে যদি হয় তাহলে সে হিসাবে এটা স্থিরকৃত হবে। যদি সেটাও না হয় তাহলে একটা র্যাঙ্ক চয়েস যেটাকে বলা হয় 1, 2, 3 এভাবে ভোটের মাধ্যমেই হবে। তবে সেখানে বাছাই কমিটিতে যে 5 জন, তার সাথে আরও 2 জন নতুন ভোটার যোগ করা হবে ভোটার হিসাবে। সেটা হচ্ছে বিচারপতিদের কাছ থেকে, সুপ্রিম কোর্ট থেকে একজন বিচারপতি এবং হাইকোর্ট থেকে একজন বিচারপতি। এই মিলে 7 জনের একটা ভোটার লিস্ট হবে, আগের যে 5 জন প্লাস এর 2 জন। এরা র্যাঙ্ক চয়েসে ভোট দিয়ে যিনি মেজরিটি পাবেন, নাম্বার 1 হবেন, তিনি প্রধান উপদেষ্টা হিসাবে বিবেচিত হবেন এবং তিনি শপথ গ্রহণ করবেন। এখানে একটা প্রশ্ন আসে যে 2 জন বিচারপতিকে কিভাবে এখানে কেন আনা হচ্ছে? এটা আনা হচ্ছে এই স্পিড থেকে যে 5 জন যদি হয় তাহলে তৃতীয় দল যেটাকে ডিসাইড করবে তারাই এখানে প্রায়োরিটি পেয়ে যাবে এবং ওরা ডিসাইডিং ফ্যাক্টর হয়ে যাবে। তো সে কারণে আরও 2 জনকে ভোটার নিয়োগ করা হচ্ছে, যাতে করে একক ডিসাইডিং ফ্যাক্টর হিসাবে কারো অবস্থান না হয়। আর আমরা হর্স ট্রেডিংয়ের যে আশঙ্কাটা করেছিলাম, বেশি ভোটার হলে বেশি হর্স ট্রেডিং করাটা এটা ডিফিকাল্ট। আর বিচারপতি 2 জন দেওয়া হচ্ছে, সেই জন্য আমরা এটা আশা করি এবং আমরা আস্থা রাখতে চাই যে বিচারপতিরা কমপক্ষে টাকা পয়সা খেয়ে ভোট এদিক ওদিক করবেন না, সঠিকভাবে ভোট দিবেন। সুতরাং এই পদ্ধতি হচ্ছে আমাদের 3rd পদ্ধতি। এভাবেই আমরা এটার উপরে ঐক্যমত্য পোষণ করেছি। বলা যায় পুরো হাউসে একমত, অ্যাকসেপ্ট বিএনপি। বিএনপি যেটা বলতে চেয়েছেন ফরমেশনের ব্যাপারে তাদের কোনো আপত্তি নেই, কিন্তু তারা যেটা বলছেন যে একমত, সবাই যদি একমত হয়ে যায় ভালো, যদি না হয়
তাহলে এটাকে আবার পার্লামেন্টে প্রেরণ করা, পার্লামেন্ট একটা পদ্ধতি ডিসাইড করবে। আর এটা যদি না হয় তাহলে 13th অ্যামেন্ডমেন্ট, যেটা বিচারপতিদের উপরে পুরোটা ছেড়ে দেওয়া। এটার সাথে হাউস খুবই দ্বিমত পোষণ করছে এই কারণে যে এই জিনিসটা যদি আবার প্রক্রিয়া পদ্ধতি নির্ধারণের জন্য পার্লামেন্টে চলে যায়, তাহলে এটা একবার অসম্ভব হবে এই ব্যাপারে একমত হওয়া। কারণ পার্লামেন্টের 3-4টা দল থাকবে, একমত হয়ে সেখানে ডিসিশন নেওয়া এটা খুব ডিফিকাল্ট হবে এবং একটা অনিশ্চয়তার দিকে আমরা চলে যাব। দেশ তখন একটা শূন্যতার মাঝে পড়ে যাবে। তো আমরা আশা করি বিএনপি কমিশনের যে প্রস্তাব, যেটা খুব রেশনাল এই জন্য বলেছি যে যদি না হয় র্যাঙ্ক চয়েসটা এমন একটি পদ্ধতি যে সেখানে একটা সলিউশন আসবে। কারণ একজনের 3টা করে ভোট দিতে পারবে, 1, 2, 3, 1, 2, 3, তো কেউ না কেউ এখানে বেশি পাবেনি, এটা নিশ্চিতভাবে। সুতরাং এই সলিউশনটাকে গ্রহণ না করলে যেমনিভাবে এক হওয়ার সম্ভাবনা কম, যেমনিভাবে ঐক্যমত্য হওয়ার সম্ভাবনা কম, তেমনিভাবে অন্য এখানে একমত হওয়ার কোনো সুযোগ থাকবে না। তো এই জন্য আমরা কমিশনকে বলেছি যে পার্লামেন্টে গেলে এটার জটিলতা আরও বেশি তৈরি হবে। এখনকার যে ডিসকাশনটা আমরা করছি এই বডিতেই এটাকে নিশ্চিতভাবে একটা সিদ্ধান্ত এখানে আমাদের নিতে হবে। পার্লামেন্টের চেয়ে এই বডিটাকে আইনগত ভিত্তি তেমন নেই, কিন্তু মোর রিপ্রেজেন্টেটিভ টাইপের বডিটা। ধর পার্লামেন্ট তো একটা 5টা দল থাকবে, কিন্তু এখানে 32-33টা দলের প্রতিনিধিরা মিলিয়ে আমরা আলোচনা করছি। তো সে কারণে আমরা এটা মনে করি যে এখানেই ডিসিশন ফাইনাল করতে হবে এবং প্রথম 1, 2 অল্টারনেটিভের পরেই আমরা র্যাঙ্কড চয়েসে যদি চলে যাই তাহলে অবশ্যই এটার একটা সলিউশন হয়ে যাবে। ফার্দার আর অল্টারনেটিভ থাকার দরকার হবে না। এই হচ্ছে আজকের পরিস্থিতি এবং এ হচ্ছে আমাদের। তাহলে জুলাই সনদ আপনাদেরকে দিয়েছে, সেটা নিয়ে আপনাদের কোনো অবস্থান? জি, জুলাই সনদের আমরা কপি পেয়েছি। আমরা এটা প্রাথমিকভাবে আমরা দেখেছি, আমরা পড়েছি। আমাদের প্রাথমিক ইমপ্রেশন হচ্ছে এটা একটি অসম্পূর্ণ প্রস্তাবনা। 2, এখানে ঐক্যমত্য কমিশনের যে সমস্ত বিষয়গুলো আলোচনা হচ্ছে, আমরা একমত হচ্ছি বা সিদ্ধান্ত হচ্ছে, সেগুলো কিভাবে বাস্তবায়ন হবে এই ব্যাপারে কোনো ধরনের ইঙ্গিত স্পষ্টভাবে নাই। বরং যেটা লেখা হয়েছে সেটা একেবারেই শুধু হতাশাব্যঞ্জক নয়, এটা ডেঞ্জারাস। তবে তারা আজকে বলছেন যে এটা আসলে একটু মিস্টেক হয়েছে, ওনারা একটা নমুনা তৈরি করতে গিয়ে এটা লিখেছিলেন, কিন্তু আসলে এটা মূল কথা না। তো যদি মূল কথা না হয় তাহলে তার এটার উপর কমেন্টস করার কিছু নাই। আর যদি মূল কথা হয়, এটা একেবারেই জুলাই স্পিরিটের এত বাইরে যে এটাকে গ্রহণ করার কোনো সুযোগ নেই। আমরা নিজেরা একটা ড্রাফট করতেছি, আমরা একটা সনদ তৈরির জন্য আমরা চেষ্টা করছি, আমরা সেটা দেব এবং সেখানে যে সিদ্ধান্তগুলো হচ্ছে এটার বাস্তবায়নের আইনগত ভিত্তি কী হইতে পারে সে ব্যাপারে আমরা একটা স্পষ্ট প্রস্তাব দেব। আমাদের কাছে 2টা প্রস্তাব আছে। একটা হচ্ছে এখানে আপনার বিধিমালা তৈরি করে, যেটা আগে হয়েছিল, জিয়াউর রহমান সাহেব যখন চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর হয়েছিলেন, তার থেকে উনি প্রেসিডেন্টের যে উত্তরণ ঘটিয়েছিলেন, সেখানে একটা গণভোট উনি করেছিলেন এবং গণভোটে যাওয়ার আগে উনি অধ্যাদেশ জারি করেছিলেন। এরপরে যখন উনি আবার পার্টি করে রাজনীতিহীন করার সিদ্ধান্ত নিয়েছিলেন, তখনও উনি একটা অধ্যাদেশ তখন উনি জারি করেছিলেন এবং এই উদ্দেশ্যের ভিত্তিতে নির্বাচন হয়েছিল, উনি ইলেক্টেড হয়েছিলেন, তার দল মেজরিটি পেয়েছিল। পরে পার্লামেন্ট এসে এটাকে রেটিফাই করেছে, এটার বৈধতা দিয়েছে। তা আমরা মনে করি এই 2টা পদ্ধতিকেই আমরা গ্রহণ করতে পারি। হয় অধ্যাদেশের মাধ্যমে এটাকে আইনি ভিত্তি দেওয়া এবং পরে যারাই নির্বাচিত হন তারা এটাকে রেটিফাই করবেন, এই কমিটমেন্ট দেওয়া। আর সেটা যদি না হয় তাহলে এটাকে গণভোটে দেওয়া, জনগণই এটার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। জনগণ যদি গ্রহণ করে তাহলে এই আইনের ভিত্তিতে আগামী নির্বাচন এবং অ্যামেন্ডমেন্টগুলো
আর যদি জনগণ রিজেক্ট করে তাহলে আগের পদ্ধতিতে হবে। সুতরাং এটার একটি আইনি ভিত্তি দিতে হবে এবং এটার জন্য আমাদের আইদার আমি যেটা বলছি অধ্যাদেশ অর গণভোট, এই দুটো হচ্ছে আমাদের প্রস্তাবনা। আপনাদের সবাইকে ধন্যবাদ।